আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি গণিতের অর্থাৎ নবম দশমের গণিতের সসীম ধারা। এই সসীম ধারা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা হয়তো জানো যে সসীম ধারা এই চ্যাপ্টারটা এই বইয়ের ভিতরে অনেক সহজ একটা চ্যাপ্টার, এবং এইখান থেকে তোমার বোর্ডে যে প্রশ্নগুলো আসে, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ, একদম সহজ। এখানে ঘোরানো পেঁচানো এই ধরনের প্রশ্ন কিন্তু নাই। যদি এবং সূত্র কম, 2 থেকে 3টা সূত্র আছে। যদি তোমরা এই ক্লাসটা দেখো এবং A to Z পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে বুঝতে পারবা যে এই ক্লাসের মধ্যে বা এই অধ্যায়ের মধ্যে কোন বিষয়গুলো আছে। তো আমি যেটা প্রথমেই বললাম যে এই সসীম ধারা এই চ্যাপ্টারের মধ্যে ঘোরানো পেঁচানো প্রশ্ন কিন্তু থাকে না। শুধু আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এর ভিতরে আসলে কি আছে। তো আমরা শুরু করি। ধারাটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্রম বা অনুক্রম বা সিকোয়েন্স। ঠিক আছে? এই যে ক্রম বা অনুক্রম এই বিষয়টা কি, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই বিষয়টা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন তুমি যদি তোমার ঘর সাজাইতে যাও, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে সাজাও, যে এখানে এই জিনিস থাকবে, এখানে এই জিনিস থাকবে, এখানে এই জিনিস থাকবে, একটা ক্রম কিন্তু মানো। আবার যদি অনেকগুলো জিনিস নিয়ে আসো, সেটাকে যদি তুমি সাজাইতে যাও, তাহলে দেখা যাবে যে এরকমভাবে সাজানো হয় যে ছোটোর থেকে ক্রমান্বয়ে বড়োর দিকে যায়, অথবা বড়োর থেকে ছোট, এরকমভাবে ক্রমান্বয়ে কিন্তু ছোটোর দিকে চলে আসে, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। আমরা যখন ওই স্কুলে পিটিতে দাঁড়াই, ঠিক আছে, আমরা যখন সমাবেশের মধ্যে দাঁড়াই, তখনও দেখবে ওইখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে একটু ছোটগুলো সামনে থাকে, তারপরে ধীরে ধীরে বড়গুলা উপরের দিকে থাকে। এই যে একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত, এই নির্দিষ্ট নিয়মে সজ্জিতকরণ, এই বিষয়টাকে কিন্তু বলা হয় হচ্ছে ক্রম। তো সংখ্যাক্রম আমরা ঠিক এরকমভাবে বুঝবো। যেমন আমরা যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি, তাহলে কি হইতে পারে? 1 2 3 4 5 ... দেখো এখানে কিন্তু সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং সংখ্যাগুলো ছোট থেকে বড় পর্যন্ত সাজানো হয়েছে। এইগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রম। অথবা আমরা এটাকে একটু উল্টেও দিতে পারি। 5 4 3 2 1, এটাও কিন্তু ক্রম। কেন ক্রম? যে একটা নির্দিষ্ট নিয়ম মানে এটাকে সাজানো হয়েছে। এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি, এই পদটাকে যদি আমরা ধরি, তাহলে এই পদ থেকে এই পদ 1 ছোট, এই পদ থেকে এই পদ হচ্ছে 1 বড়। অর্থাৎ যে কোনো একটা পদ যদি আমরা ধরে নিই, তাহলে ওই পদের সাথে তার পূর্ব পদ, এই যে একটা পদ, এই পদের আগের পদ এবং পরের পদ, পূর্ব পদ এবং পর পদ, অর্থাৎ আগের এবং পরের এই পদের মধ্যে তাদের সেই সম্পর্কটা কিন্তু বোঝা যায়। এরকম নিয়ম মেনে যদি কোনো সংখ্যাগুলোকে এভাবে সাজানো হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুক্রম, বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। বোঝা গেল? এটাই হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। এখন অনুক্রমের সাথে ধারার কি সম্পর্ক, তার আগে আমরা বলি যে অনুক্রমের এটা কিন্তু প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। এই অনুক্রমের সাথে ধারার কি সম্পর্ক? হ্যাঁ, অনুক্রমে যে পদগুলো থাকবে, সেই পদগুলোর মধ্যে যদি আমরা যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যায় কি? ধারা। যেমন এটাকে যদি আমরা, এটা হচ্ছে অনুক্রম, এটাকে যদি আমরা ধারা বানাই, অনুক্রম থেকে যদি আমরা ধারা বানাই, তাহলে 1 যোগ 2 3 4 5 ... অনুক্রমটাকে এখানে কি যোগ চিহ্ন দ্বারা
তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই যে যোগ চিহ্ন দ্বারা তাদেরকে যুক্ত করে দেওয়া হলো, এইখানে যে জিনিসটা হলো সেটাকে আমরা বলবো হচ্ছে ধারা। তাহলে ধারাটাকে আমরা ধারা বলতে আমরা এভাবে বুঝি যে অনুক্রমের যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে যোগ চিহ্ন দিয়ে অথবা বিয়োগ চিহ্ন দিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো ধারা। তো ধারাটা প্রধানত দুই রকমের হয়। ধারাটা হচ্ছে প্রধানত দুই রকমের। কি? একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আবার সমান্তর ধারাটাকে দুই ভাগে ভাগ করা হয়, সসীম সমান্তর ধারা অসীম সমান্তর ধারা। গুণোত্তর ধারাও কিন্তু এরকমই, যে সসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সসীম অর্থাৎ সমান্তর ধারা নিয়ে, সসীম ধারা বা সমান্তর ধারা নিয়ে। তো এই যে সসীম ধারার মধ্যে সমান্তর ধারার মধ্যে কিন্তু সসীম সমান্তর আছে। তো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এটা বলতে কি বোঝায়? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এটা বলতে কি বোঝায়? সমান্তর, যদি এই শব্দটাকে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, সমান্তর, সম যোগ অন্তর, এটা হচ্ছে সমান্তর। দেখো এই যে এইখানে যে ধারাটা আমরা লিখছি, এই ধারাটার দ্বিতীয় পদ আর প্রথম পদ এই দুইটার মধ্যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এই দুইটার মধ্যে বিয়োগফল কত হচ্ছে 1। আবার এইটা আর এইটা, এই দুইটার মধ্যে বিয়োগফল কত? 1। এইটা আর এটা, এই দুইটার মধ্যে বিয়োগফল কত? সবার ক্ষেত্রে কিন্তু বিয়োগফলটা হচ্ছে হলো 1, মানে সমান অন্তর। যদি কোনো ধারার পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সেম হয়, মানে একই হয়, তাহলে ওই ধারাটাকে আমরা বলবো কিন্তু সমান্তর ধারা। এটা এরকম হইতে পারে, আমরা আর একটা উদাহরণ দিতে পারি। এটা এরকম হইতে পারে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ... দেখো 4 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 2। 6 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 2। সবসময় কিন্তু সমান অন্তর রেখে কিন্তু এই ধারাটা চলতেছে, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারাটা দুই ধরনের। সসীম সমান্তর মানে কি? যে ধারাটার পদ সংখ্যা নির্দিষ্ট, যেমন আমরা এরকম ভাবে দিচ্ছি 2 যোগ 4 যোগ 6 যোগ 8 ... যোগ 50। আমাদের 50,000 শেষ হয়ে গেছে, এটা হচ্ছে তোমার সসীম সমান্তর। আর অসীম সমান্তরটা হচ্ছে যে এটাকে যদি আমরা লিখি তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ... যার কোনো শেষ নাই, এটা হচ্ছে অসীম সমান্তর ধারা। আচ্ছা, তো গুণোত্তর ধারা নিয়ে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। তো সসীম সমান্তর ধারাটাই আমরা সসীম সমান্তর ধারাটাই আমরা একটু দেখব। দেখো এইখানে এটা হচ্ছে প্রথম পদ, সরি 2টা হচ্ছে প্রথম পদ, 4টা হচ্ছে দ্বিতীয় পদ, 6 হচ্ছে তৃতীয় পদ, 8 হচ্ছে চতুর্থ পদ। ঠিক আছে? তো এই পদগুলোর মধ্যে তোমার পার্থক্য কিন্তু নির্দিষ্ট। আমরা বিয়োগ করে সেটাকে দেখালাম যে পদগুলোর মধ্যে পার্থক্য কিন্তু নির্দিষ্ট। এখন যদি তোমাকে বলা হয় যে এইখানে আরো কিছু সংখ্যা দিয়ে রাখলাম, এখানে ধরো ... দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে
50। 50টা কততম পদ যদি এটা বলা হয় তাহলে কি করা যায়? যে এইখানে আমরা বুঝলাম যে 8টা হচ্ছে চতুর্থতম পদ। এবার যদি বলে যে 50, এই 50টা কততম পদের মান? এটা 50টা কততম পদের মান হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, মান বের করার আগে আমরা একটু সম্পর্কটা বের করি। ধারাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কেমন হয়? ধরো এটা প্রথম পদ, প্রথম পদটাকে প্রথম পদ যদি আমি এ ধরি, আর সাধারণ অন্তর 2, 4, 4, 6 সাধারণ অন্তরটাকে যদি আমি ডি ধরি, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? এইখানে এ হচ্ছে প্রথম পদ, তার মানে এটা হচ্ছে শুধু এ। দ্বিতীয় পদ কি? এর সাথে কত যোগ করলে দ্বিতীয় পদ হবে? 2 যোগ করলে। সেই 2টা কি? সাধারণ অন্তর। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি এ প্লাস ডি। তৃতীয় পদটা কি? 6। এর সাথে কত যোগ করলে 6 হবে? তাহলে এ তো এই যোগ, যদি এই ডি এর ডাবল যদি এখানে দিই, অর্থাৎ 2d। দেখো ডি এর মান তো হলো 2, ডি এর মান কি? ডি এর মান কিন্তু 2, এর মানও কিন্তু 2। তাহলে 2 যোগ 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছে লাগা এই 2, 6। চতুর্থ পদে গিয়ে কি হয়? এ প্লাস 3d। দেখো এইরকম একটা কিন্তু ধারাবাহিকতা আছে যে এর সাথে প্রথম পদে কোনো সমস্যা নাই, দ্বিতীয় পদে যদি এর সাথে একটা ডি যোগ করি তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায়। তৃতীয় পদে এর সাথে যদি 2টা ডি যোগ করি তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে। আর চতুর্থ পদে এর সাথে যদি 3টা ডি যোগ করি তাহলে চতুর্থ পদ পাওয়া যাবে। এখন যদি তোমাকে বলা হয় যে এনতম পদ কত হবে? এনতম পদ বলতে আমরা কি বুঝবো? এটা প্রথম পদের মান, এটা দ্বিতীয় পদের মান, এটা তৃতীয় পদের মান, এটা চতুর্থ পদের মান, এইভাবে যাইতে যাইতে যদি বলি এনতম পদের মানটা কত হইতে পারে? এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এনের মান 50 হইতে পারে, এনের মানে 100 হইতে পারে। এরকমভাবে এনতম পদের মানটা কীরকমভাবে হইতে পারে? এই এনতম পদটাকে কিন্তু সাধারণ পদ বলা হয়। এই সাধারণ পদকে আমরা বের করে আমরা একটু সেটা সূত্রের মাধ্যমে একটু দেখব। দেখো সাধারণ পদ, এখানে আমি একটু লিখি সাধারণ পদ। সাধারণ পদটা কিভাবে বের করে? সাধারণ পদ নির্ণয়। আমরা যদি এখান থেকে আসি, প্রথম পদটা কি? প্রথম পদকে তো আমরা ধরে নিছি যে প্রথম পদটা হচ্ছে এ। তাহলে এ কে এইভাবে লেখা যায় কিনা? এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমরা বলতে পারো 1টা কি, আবার এই 1টাই কি? এই 1টা হচ্ছে তোমার পদ সংখ্যা। এই যে প্রথম পদ, এখানে এন এর মান কিন্তু 1, এখানে এন এর মান কিন্তু 2, এখানে এর মান কিন্তু 3, এখানে এর মান কিন্তু 4। এটা হচ্ছে সেই এন। তার মধ্যে থেকে আমি 1 বাদ দিলাম। কেন বাদ দিলাম? পদের মানটাকে ঠিক রাখার জন্য। দেখো এটা সমান কিন্তু তোমার এ, এটা সমান কিন্তু এই প্রথম পদ কিন্তু এ। কেমনে এ হইল? এ প্লাস 1 মাইনাস 1 0, 0 সাথে 2 গুণ করলে কি হয়? 0ই হয়।
তাহলে এটা ইজিক্যাল টু এ। আমার দ্বিতীয় পদ কি পাইছি, এটা পাইছি না? তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমরা যদি এইভাবে লিখি এ প্লাস, এখানে প্রথম পদ ছিল সেই জন্য এখানে ছিল 1, আর দ্বিতীয় পদের বেলায় এখানে আমরা লিখবো হচ্ছে 2 - 1 ইন্টু ডি ইজিক্যাল টু কত হয়, এ প্লাস 2 এর মধ্যে 1 যদি বাদ দিই তাহলে 1 এ প্লাস ডি। দেখো দ্বিতীয় পদ মিলে গেছে, এইভাবেই তো এই পদগুলো বের হয়েছে। তৃতীয় পদ যদি হয় তাহলে এ প্লাস এইখানে যে এই প্রথমে যেটা থাকবে এটাই তো পদ সংখ্যা, তৃতীয় পদের বেলায় এন এর মান কত, 3, তাহলে এখানে আমরা লিখবো 3 - 1 ইন্টু ডি ইজিক্যাল টু এ তো এই 3 এর মধ্যে 1 বাদ দিলে পারে 2 আর ডি গুণন করলে 2d মিলছে। এখন আমাদের যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা 1 2 3 এইগুলো কিন্তু হচ্ছে পদ সংখ্যা মানে কি, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এগুলো হচ্ছে এন এর মান। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় যে এনতম পদটা কি হবে, তাহলে সেই হিসেবে আমরা এখানে ডট 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 এনতম পদ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, এটা আমার চতুর্থ পদের মান। এখন যদি বলি এনতম পদের মান কত বা এনতম পদটা কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই সূত্র অনুসারে প্রথম পদ যোগ এই যে এখানে প্রথমে কি আসে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা তোমার n - 1 ইন্টু ডি। এখন এই যে আমি n বসালাম, তোমাকে যদি বলে এটাই হচ্ছে আমার সূত্র, n মানে কি ন্যাচারাল নাম্বার। এখন এই সূত্রতে তোমাকে যদি বলে যে 50তম পদের মান কত, বের করতে পারবে না, কারণ এখানে n এর মান হচ্ছে 50, 50তম পদে n এর মান হচ্ছে 50। যদি বলে 100তম পদ কত, 100তম পদে n এর মান কিন্তু 100। ঠিক আছে, n এর মানটা ভালোভাবে খেয়াল করবা। প্রথম পদে n এর মান 1, দ্বিতীয় পদে n এর মান 2, তৃতীয় পদে n এর মান 3, চতুর্থ পদে n এর মান 4। আমরা যে ভুলটা সবসময় করে থাকি, আমরা বলি প্রথম পদ কত, বলে 2, 2টা কি প্রথম পদের মান, এই 4টা কি দ্বিতীয় পদের মান। এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলতেছি, এগুলোই হচ্ছে তোমার পদ সংখ্যা, অর্থাৎ এগুলোই হচ্ছে তোমার পদ সংখ্যা। তাহলে এইভাবে যাইতে যাইতে যদি তোমাকে বলে যে তুমি 50তম পদে পদ সংখ্যাটা কত হবে সেটা একটু বের করো, 50তম পদ কত হবে বা 50তম পদের মান কত হবে সেটা একটু বের করো। আমরা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু বের করতে পারবো, কারণ এই সূত্রটা কেমনে আইছে, এই যে এই ধারাবাহিকতা ফলো করেই কিন্তু এই সূত্রটা আইছে। এই সূত্রটা দেওয়ার কারণে কিন্তু দেখো এখানে এ মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটাও মিলে যাবে। এখন যদি তোমাকে বলা হয় দেখো যে 50তম পদের মান কত, অর্থাৎ এখানে 50 আছে, n = 50, তাহলে এই পদের মানটা এখানে কত হবে, তাহলে আমরা এই সূত্র দেবতে সহজেই বের করতে পারি যে 50তম পদ = এ কত, এ এখানে হচ্ছে 2, এ 2 প্লাস n এর মান কত 50 -1 ইন্টু ডি কত 4, আর এই 2 এর পার্থক্য লাগা 2, তাইলে কত হয় 2 যোগ 49 গুণন 2 ইকুয়াল টু কত হবে, 2 যোগ 9 × 18 8 হাত থেকে 1 2 × 4 রাখে 5, সরি 9 × 18 8 হাত থেকে 1 4 × 8 রাখে 9 = 100। দেখো অতি সহজে কিন্তু আমরা 50তম পদের মানটা কিন্তু বের করতে পারলাম। এখন যদি বলে 100তম পদ কত, n এর মান কত, শুধু 100 বসায় দেবো, এখানে 100 বসায় দিলে কিন্তু n এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার সূত্র, কিসের সূত্র, সাধারণ পদের সূত্র। সাধারণ পদ বের করার সূত্র হলো এটা। যত সাধারণ পদ বের করতে বলবে এরকম ডট 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 দিয়ে 50 বের করতে বলুক, 100 বের করতে বলুক, 150 বের করতে বলুক, এখানে n এর মান 150 শুধু এখানে বসায় দিলে ওই পদের মানটা আমার বের হয়ে যাবে।
ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার সমষ্টিতে আমরা কেমনে নির্ণয় করব? সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। আচ্ছা, এখন আমরা শিখব যে সমান্তর ধারার সমষ্টি কেমনে নির্ণয় করতে হয়। একটা সমান্তর ধারা আমরা লিখি 1 অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 এখানে চলে যাবে শেষ পর্যন্ত। আমি এখানে যে ধারাটা দিলাম এটা যদি আমি 50 দিই, 50, তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে যা হবে সেটাই তো সমষ্টি। এখন 1 থেকে যদি আমরা 50 পর্যন্ত যোগ করতে যাই তাহলে ব্যাপারটা কেমনে দাঁড়াবে? দেখো কত ভয়াবহ একটা ব্যাপার হয়ে যায়। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 এবার ডট 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 যোগ 50। কতক্ষণ লাগবে? লাগার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যোগ করাটাই তো এক কাজ। এই যোগ করতে তো শিওর ভুল যাবে। আমরা এই যুগে ক্যালকুলেটর ব্যবহার করতে করতে আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা তো সাধারণ যোগগুলোই তো করতে পারি না, আর এতগুলো যোগ হাত দিয়ে, শুধু হাত দিয়ে ধরে নিলাম তোমরা এটা পারবে। যদি বলে 100, এখানে যদি 100 দিয়ে দেয় তাহলে কি করবা? সেক্ষেত্রে একটা বিপদ না? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ। তো এই যোগগুলো করার জন্য একটা সূত্র আছে। তো সূত্রটা দেখার আগে আমরা এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি যে এর ভিতরে আসে কি আছে, এর ভিতরে বিষয়টা কি। এখন প্রথম পদ আমি একটু এখানে লিখলাম যে প্রথম পদকে যদি আমরা ধরি হচ্ছে এ, এখানে এ হচ্ছে প্রথম পদ। প্রথম পদের মান কত? 1। আর সাধারণ অন্তর অন্তরকে ধরলাম হচ্ছে ডি। দেখো প্রথম পদের মান কিন্তু 1, ডি এর মানও কিন্তু 1, ঠিক আছে। আর শেষ পদ কত? 50। শেষ পদকে ধরলাম হচ্ছে পি। এখানে পি ইজ ইকুয়াল টু কত? 50। তাহলে এই যে পদগুলো আছে, এই পদগুলোকে যদি আমরা এই সকল সিম্বলের মাধ্যমে প্রকাশ করি, চলকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি হতে পারে? দেখো এর পরিবর্তে লিখলাম 1 প্লাস পি এর পরিবর্তে কি লিখতে পারি? এ প্লাস ডি। ওই যারা আমরা দেখে আসছি। 3 পরিবর্তে কি লিখতে পারি? এ প্লাস 2d। লেখা যায় কিনা? প্লাস ডট ডট ডট, আমি এটা লিখলাম না। এইখানে যদি আসি 50টা তো লেখা শেষ পদের মান কত? 50। শেষ পদকে ধরছি আমরা হচ্ছে পি। তাহলে পির আগেরটা কত হবে? 49। 49 মানে কি? পি মাইনাস 1। এই 1টা কি? হ্যাঁ, এই 49 এর আগেরটা কি হবে? 48। তাইলে পি মাইনাস 2, এই তো হওয়ার কথা। এখন দেখো 1টা কিন্তু ডির মান, 1টা হচ্ছে ডির মান। 2টাকে কিন্তু আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি। কেমন ডি দিয়ে প্রকাশ করতে পারি? পি মাইনাস 2d। ঠিক এই যে এইরকমই এখানে যেরকম ভাবে তোমার এই দিক থেকে হিসাব করলে যেরকম ভাবে তোমার পার্থক্যগুলো যোগ হয়েছে, এখান থেকে হিসাব করলে পার্থক্যগুলো এর মধ্যে কি হবে? ওই যে ক্রম অনুসারে বাদ যাবে, বাদ গেলে কিন্তু আমার মানটা কিন্তু ঠিক থাকবে। এখন যদি তোমাকে বলা হয় যে সমষ্টি বের করো, তাহলে এর সমষ্টি বের করতে হলে এই পুরোটাকে যোগ করতে হবে, তাহলে সমষ্টি বের হবে। আর এটার যদি আমরা সমষ্টি বের করি তাহলে পুরোটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে।
বাস আমরা সেটাতেই যাচ্ছি। যদি আমরা সেই সমষ্টিতে বের করি তাহলে দেখো সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয়। এস এন ইজ ইকুয়াল টু এইখান থেকে এই পর্যন্ত যোগ করলে তাহলে সে আমার সমষ্টিটা বের হবে। তাহলে এ প্লাস ডি এ প্লাস 2d প্লাস ডট 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 প্লাস এটা কত পি মাইনাস 2d প্লাস পি মাইনাস ডি প্লাস পি। আচ্ছা, আমি এটা কিন্তু আরেকভাবে লিখতে পারি। এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এটাই কিন্তু আমি একটু আরেকভাবে লিখতে পারি। কেমনভাবে লিখতে পারি? যদি একটু উল্টায় দিই তাহলে কি হয়? পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস ডট ডট ডট, এটাকে যদি উল্টায় দিই এতটুকু, তাইলে প্রথমে আগে এটা লিখছিলাম, এখন প্রথমে লিখবো এটা। তাইলে এ প্লাস 2d এ প্লাস ডি এ, এটা 2 নম্বর সমীকরণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এইটা যোগ করলে সমষ্টি বের হবে, যদি 1 থেকে 50 পর্যন্ত যোগ করি তাহলে আমার সমষ্টি বের হবে। সেই ক্ষেত্রে এই কয়টা যোগ করলেও কিন্তু সেই একই মান আসবে। কিন্তু এটাকে আবার উল্টে লিখলে তার মানের আবার পরিবর্তন হবে কিনা? হবে না। কেন হবে না? দেখো, উল্টে লিখলে যে মানটা আসবে সেটাকে ধারা অনুসারে লিখলে সেই মানটাই আসবে। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা যদি আমরা যোগ করি 2 3 3 3 6 10। এখন এটাকে যদি একটু উল্টায় দাও, 4 যোগ অর্থাৎ এই পিছনের যেটা আছে সেটাকে সামনে দিয়ে দিলাম, তাহলে 4 যোগ 3 যোগ 2 যোগ 1 ইজ ইকুয়াল টু কত হয়? 10। সেম না? মানে কোনো কিন্তু পরিবর্তন হয় না। আমরা জাস্ট এটাকে উল্টায় লিখছি আমরা সূত্রটাকে বের করার জন্য। এখন 1 ও 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হতে পারে? যোগ করে আমাদের কি হতে পারে? এসএন যোগ করলে 2SN, এসএন দ্বারা কিন্তু সমষ্টি বোঝায়। আর এখানে এ প্লাস পি যোগ করলে কি হয়? এ প্লাস পি। এইটা আর এইটা যোগ করলে কি হয়? এটা প্লাস ডি, এটা মাইনাস ডি, এটা কাটে। এই ডি আর এইটি কিন্তু কাটা যায়, তাহলে এ প্লাস পি থাকে। প্লাস এই যে এই প্লাসটা আমি দিলাম, এ আর পি যোগ করলে এ প্লাস পি। এই দুটার মধ্যে প্লাস আছে, প্লাস দিলাম। এটা যোগ করলে কি হয়? মাইনাস ডি প্লাস ডি কাটে, মাইনাস 2d প্লাস 2d কেটে যায়, তাহলে এ প্লাস পি। এই যে এ প্লাস পি প্লাস ডট 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 এখানে আসি। দেখো এখানে এটা যদি যোগ করি মাইনাস 2d প্লাস 2d কাটে, পি আর এ যোগ করলে কি হয়? এ প্লাস পি। এখানেও কিন্তু সেম, এ প্লাস ডি মাইনাস ডি কাটে, পি আর এ যোগ করলে প্লাস এ প্লাস পি। এখানেও সেম জিনিসই কিন্তু ঘটে। সব ক্ষেত্রে আমরা এ প্লাস পি পাচ্ছি কিনা? এরকম ভাবে আমার এ প্লাস পি যাইতেই থাকবে। কোন জায়গা পর্যন্ত যাইতে থাকবে? একেবারে এনতম সংখ্যা পর্যন্ত কিন্তু যাইতেই থাকবে। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তাহলে অতএব 2SN ইজ ইকুয়াল টু, যদি এনতম সংখ্যা পর্যন্ত যাইতে থাকবে তাহলে এটা সময় লিখতে পারি n ইন্টু এ প্লাস পি। আমার এনটি পদ আছে, এনটি পদ এ প্লাস পির সাথে গুণন করলে সেই মানটা কিন্তু আমার বের হয়ে যাবে। এরকমভাবে পদ যদি আমার n সংখ্যক থাকে তাহলে যেহেতু সবগুলো পদ কিন্তু সেম, তাহলে n কে যে কোনো একটা পদের সাথে গুণন করলে পুরাটা যোগ করলে যে মান, সেই মানটা কিন্তু বের হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি হইতে পারে? বা SN ইজ ইকুয়াল টু 2টাকে যদি নিচে নিয়ে আসে তাহলে n/2 এ প্লাস পি। এটা যদি 3 নম্বর সমীকরণ দিই, কয় নং সমীকরণ? এটা 3 নং সমীকরণ। এটা যদি আমরা 3 নং সমীকরণ দিই, এটা কিন্তু আমার সমষ্টি সূত্র হয়ে গেছে। সমষ্টি সূত্র যদি হয়ে গেছে আমার এটা। কিন্তু যদি তোমার কোনো সময় তোমার n আছে, প্রথম পদ আছে কিন্তু শেষ পদ নাই, তাহলে সমষ্টি সূত্রটা আমরা কেমন বের করব? শেষ পদ নাই মানে কি? শেষ পদ নাই
মানে একটা নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত দিয়ে রাখছে, ঠিক আছে, তারপরে শেষ পদ নাই। শেষ পদ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটাকে মানে এই সমষ্টিটা কেমন পর্যন্ত আমরা কেমনে বের করব, তার বের করার নিয়মটা হচ্ছে, আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমরা জানি n-তম পদের সূত্রটা, n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। আমরা এটা জানি। এই n-তম পদটাকে, n-তম পদ হল শেষ পদ, শেষ পদটাকে আমরা কি ধরছি, এটার ক্ষেত্রে p। তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি p সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই p এর মান যদি আমি 3 নং সমীকরণে বসাই, p এর মান ক নং সমীকরণে বসাবো, 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে বসাই, তাহলে কি হয়, p এর মান 3 নং সমীকরণে বসালে 3 নং সমীকরণটা হচ্ছে Sn সমান n/2 a প্লাস p। তাহলে এটা এখানে আমরা p এর মানটা বসাবো a প্লাস p, p এর মানটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তাহলে কি হয়, n/2, a আর a যোগ করলে 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে সমষ্টির সূত্র বের করতে শুধুমাত্র একটা সমান্তর ধারার যদি সমষ্টি আমরা বের করতে চাই, এইখানে শুধুমাত্র দেখো শুধু n এর মান পদ সংখ্যা, আর যদি এর মানটা আমার জানা থাকে আর অন্তরটা আমার জানা থাকে, ডি ডিফারেন্সটা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু সমষ্টির সূত্র আমরা বের করতে পারবো। শেষ পদটা আমাদের জানা না থাকলেও কিন্তু চলবে, আর যদি শেষ পদ জানা থাকে তাহলে তোমরা এটা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা। তাহলে আজকে আমরা যে দুইটা সূত্র পড়লাম সমান্তর ধারার, সেই দুইটা সূত্রটা কি, একটা হচ্ছে n-তম পদের সূত্র, n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা হচ্ছে সমষ্টির সূত্র, যে সমষ্টি Sn is equal to n/2 a plus p oblique n/2 2a plus n-1 into d। ওকে, এই দুইটা সূত্রই কিন্তু আমরা এই সূত্রে প্রয়োগ করব, ঘুরাইয়া পেঁচাইয়া, যত অঙ্কে যেভাবেই হোক। একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে যে এই দুইটা সূত্রের মধ্যে কিন্তু পড়ে গেছে, এই দুইটা মেন সূত্রের মধ্যে কিন্তু পড়ে গেছে। সুতরাং সূত্রগুলোকে ভালোভাবে বোঝো, সূত্রগুলো বুঝলে কি হয় যে অঙ্কটা বোঝা সহজ হয়, কারণ সূত্রটা কোথায় থেকে আইছে, অঙ্কটা তো সেইভাবেই দেওয়া, তো সেটা বোঝা কিন্তু সহজ হয়। আমরা অনেকেই সরাসরি সূত্র মুখস্থ করি, সূত্র মুখস্থ করে আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, সূত্র মুখস্থ করে অঙ্কে চলে যাও, প্রবলেম নাই, কিন্তু অঙ্কের যে মেন থিমটা কিন্তু সূত্রের মধ্যে লুকায়িত আছে। আমরা যদি সূত্রের ব্যাখ্যাটা যদি না জানি তাহলে কিন্তু ওই থিমটা আমাদের পক্ষে ধরা কিন্তু কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এই দুইটা সূত্র দিয়ে কীভাবে সহজভাবে এই অধ্যায়ের অঙ্কগুলোকে সমাধান করা যায় সেই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দেখব। সুতরাং পরবর্তী ক্লাসগুলো তোমরা মিস করবে না, অবশ্যই পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। তাইলে কি হবে, তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে পুরো একটা কনসেপশন চলে আসবে। এবং লাস্টে আমরা যে কাজটা করব এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, আমাদের অনুশীলনী শেষ হয়ে গেলে বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। তাহলে বোর্ডের প্রশ্ন সলভ প্লাস অনুশীলনী সলভ, ইনশাল্লাহ সামনে তোমাদের পরীক্ষায় আর কোনো প্রবলেমই হওয়ার কথা না। ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে।